আজ তুমি এত খুশি কেন ভাইয়া? ছোট বোনের কথা শুনে রাত ড্রাইভিং করতে করতে জবাব দিল। কারণ আজ তো প্রেয়ারের বড় ভাইয়ের ডিভোর্স। কথাটা শুনে তিথি চমকে উঠল, অস্থির গলায় বলল। এটা কি বলছো তুমি? ভাইয়া ডিভোর্স দিবে মানে? এটা তো অবাক হচ্ছিস কেন? আমি তো দেশে বাইরে বসে থেকেও শিওর ছিলাম তোর ভাইয়ের আজ হোক বা কাল বিচ্ছেদ হবে মানে হবে, বাট এত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারিনি। তুমি এইভাবে বলছো কেন ভাইয়া? বড় ভাইয়াও তো তোমার ভাইয়াই হয়, তার জন্য কি একটুও খারাপ লাগে না? না, লাগছে না খারাপ। তুমি ঠিক মায়ের মতো স্বার্থপর। তিথি, রাত গর্জে উঠল। ভাইয়ের বাজখাই গলার ধমকে তিথির চোখ দুটো ছলছল করে ওঠে। বড় ভাইয়া কখনো তাকে ধমকানো তো দূরে থাক, একটা বকাও দেয় না, অথচ এই মানুষটা তার নিজের মায়ের পেটের ভাই হয়েও তাকে হাট করে। এর পিছনে অবশ্য কারণ আছে, কারণ সে বড় ভাইয়ের আদরে বোন তাই, আর সেও তার আদার ভাইকে ভীষণ ভালোবাসে। তাই তো তার ব্যাপারে খারাপ কিছু শুনতে পায় না, যেমনটা হলো এখন। তোমাদের শরীরে একটুও বাপের রক্ত থাকলেও তোমরা ভীষণ আলাদা, বিশেষ করে তুমি। মুখ বন্ধ কর, নয়তো গাড়ি থেকে ফেলে দেব। দেও না দেও, কে বাধা দিয়েছে? তিথি আর কিছু না বলে সিটে মাথা ঠেকিয়ে রাখলো। সে আজ বাড়িতে যাচ্ছে। মূলত পরীক্ষা গতকাল শেষ হয়ে কিছুদিনের ছুটি পেয়েছে, তাই বাড়িতে ফিরছে। নিজের ভাইয়াকে দেখে যতটা না খুশি হয়েছিল, এখন তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। এটা নিজের জন্য নয়, বরং তার বড় ভাইয়ের কথা ভেবে বুকটা ফেটে যাচ্ছে। মানুষটা এই পর্যন্ত তাদের জন্য কি না কি করেছে, এখনও করে যাচ্ছে, অথচ তার বেইমান মা বাবা সব কিছু ভুলে গিয়ে দিব্যি স্বার্থপরের মতো জীবনযাপন করছে, অথচ তার বড় ভাইটা মনে কষ্টে একটু একটু করে শেষ হচ্ছে। তিথি কেন জানি ভাবির ওপর ভীষণ অভিমান হলো। মেয়েটা একটু থেকে গেলে কি হতো, মানছে তার ভাইটা একটু কঠোর হৃদয়ের মানুষ, কিন্তু তাই বলে এভাবে বিচ্ছেদ হয়ে যাবে? মেয়েটা তো একটু পারতো মানিয়ে নিয়ে ভাইয়াকে বুঝতে। তিথির দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করে বলল। তুমি যদি ভাইয়ার অতীত একটু জানতে পারতে ভাবি, তাহলে তুমি তাকে কখনো ছেড়ে যেতে পারতে না, বরং নিজের সবটা দিয়ে ভালোবাসতে। কারণ তোমার স্বামী যে বড় ভালোবাসা পাওয়ার কাঙ্গাল। খান বাড়িতে আপাতত ছোট্টখাট্ট একটা ঝামেলা চলছে, এর পিছনে রয়েছে তাহমিনা খান। বাড়িতে ফেরার পর থেকেই ওনার মুখে বুলি থামেনি। যা ইচ্ছে তাই বলে আধারকে কথা শোনাচ্ছে। সব কিছু শুনেও চুপ করে আছে ছেলেটা। আর এই সুযোগেই এতদিনে মনের বিষ উগলে দিতে ব্যস্ত তাহমিনা খান। সোভান খান প্রথমে চুপ থাকলেও পরবর্তীতে আর শান্ত থাকতে পারেনি। তিনিও উচিত জবাব দেন। সব কিছু মিলিয়ে এখন যুদ্ধের ন্যায় গরম পরিবেশটা। অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আবহাওয়া ঠান্ডা হয়। আধার রুমে গিয়ে লম্বা একটা শাও নিয়ে বেরিয়ে আসে। মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে তার। এই একটা কারণে সে বাড়িতে থাকতে চায় না। আগে খুব একটা বাড়িতে আসতো না। তার বহু বছর আগে কেনা একটা ফ্ল্যাট রয়েছে, সেখানে একা থাকতো। মাঝে মধ্যে এখানে এসে শুধু দাদাজানের সাথে দেখা করে যেত, কিন্তু কয়েক মাস থেকে সে এখানেই থাকছে, কারণ তার দাদাজান সবসময় চেয়ে এসেছেন সে এখানে এসে থাকুক। আর সে প্রথম কথা না শুনলেও পরবর্তীতে ঠিকই তার দাদাজানের কথা রাখে, কারণ তার জীবন জুড়ে যে ওই একটা মানুষই আছে, তাই তো হাজার কষ্ট হলেও সে মুখ বুজে এই বাড়িতেই পড়ে থাকে। অথচ তার মনটা সবসময় অন্য এক জায়গায় বসবাস করে। আজ শেফালি চাচি নেই, তিনি ছুটি নিয়ে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছেন। আধার টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে রান্নাঘরে এলো। দুপুর পার হতে চলেছে, অথচ খাবার পেটে পড়েনি এখনও। সে ফ্রিজ খুলে দেখল রান্না করা খাবার আছে কিনা, কিন্তু কিচ্ছু নেই। আদার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিল। সে যদি একা হতো তাহলে কখনোই রান্না করতো না, শুধু এক মগ কফি বানিয়ে খেয়ে নিলেই হয়ে যেত। তার এমনও দিন যায় যেখানে সারাদিন পেটে ওই তেতো কফি ছাড়া কিছুই পড়ে না। সে চাইলে বাহির থেকে খাবার অর্ডার করতে পারত, কিন্তু দাদাজান বাইরের খাবার খেতে পারেন না। আর সেও চায় না মানুষটা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেয়ে শরীর খারাপ করুক। সে আগেই বুঝে গিয়েছিল তার ছোট মা আজ সারাদিনে রান্নাঘরে পা রাখবে না। সারাদিন নয়, ওনার আদরের একমাত্র ছেলে এলে ঠিকই আসবেন,
কারণ তিনি তার সন্তানদের জন্যই রান্না করতে বেশি পছন্দ করেন। আধার কফি খেতে খেতে ডাল, ভাত, সবজি আর ডিম ভুনা করে নেয়। সে যখন দেশে বাইরে ছিল তখনই এসব রান্নাবান্না শেখা। পিএইচডি শেষে দেশে ফেরার পরও মাঝে মধ্যে টুকটাক রান্না করে, তবে সেটা প্রয়োজন ছাড়া কখনোই না। এ কি দাদুভাই, তুমি রান্না করে কি করছো? সোবান খান ড্রয়িং রুম পেরিয়ে খোলা রান্নাঘরের দিকে এগিয়ে আসতে আসতে প্রশ্ন করেন। আধার এক পলক তাকিয়ে বলল, খেলছি দাদাজান, খেলবে? তুমি আর ভালো হলে না আধার। তোমার নীতি কবেই ভালো ছিল, ছিলে তো, ছোটবেলায় ভীষণ আদরের ছিলে। আর এখন বাতর হয়ে গেছে, তাই তো? সোবান খান হেসে বললেন। হয়তো। আধার কিছু না বলে নিজের কাজে মন দেয়। সব কিছু গুছিয়ে নিয়ে বলল, ডাইনিংয়ে বসো, আমি আসছি। আজ বউ থাকলে হাত পুড়িয়ে রান্না করতে হতো না। ঠিক বলেছ, তোমার জন্য পাত্র দেখে শুরু করছি তাহলে। আমার বউ না, তোমার বউয়ের কথা বলছি। ও, আমার বউ আছে? জানতাম না তো। নাতির তেরামি দেখে সোভান খান বেশ বিরক্ত হলেন। এই ছেলেটা এমন কেন? একটু কি ভালো হওয়া যায় না? এর জন্যই তার নাতবউ দু চোখে দেখতে পায় না এই বদমাইশটাকে। সবসময় উল্টাপাল্টা কথা বলে ভালো মুড বিগড়ে দিতে ওস্তাদ। সোভান খান আর কথা না বাড়িয়ে চুপচাপ ডাইনিংয়ে গিয়ে বসলেন। আধার এক এক করে খাবারের পাত্রগুলো নিয়ে টেবিল উপর সাজিয়ে রাখলো। তারপর নিজ হাতে দাদাজানকে খাবার বেড়ে দিল। কোথায় যাচ্ছ? সোভান খান খেতে খেতে খেয়াল করলেন আধার প্লেটে খাবার সাজিয়ে নিয়ে কোথাও একটা যাচ্ছে। তাই তিনি কপাল কুঁচকে উপরোক্ত বাক্যটি বলে। আধার পিছনে না ফিরে একটি বন্ধ দরজার রুমের দিকে যেতে যেতে ধীর কণ্ঠে বলে উঠল, তোমার ছোট বৌমাকে খাবার দিতে। উনি আমাকে পর ভাবলেও তো আমি আর ওনাকে পর ভাবতে পারি না দাদাজান। কি করে বলবো তোমার? আসলে মন ভিজে যায় কেন সে পালিয়ে যায় তোমার। তুমি জানতে পারো কত গল্প করে যায়, তুমি চিনতে পারো না। আলো নিজের গিটারে টুংটাং শব্দ তুলে পড়ন্ত বিকেলে ছাদের দোলনায় বসে থেকে দোল খেতে খেতে গুনগুন করে গান গাইছে। তার যখন খুব বেশি মন খারাপ হয় তখন সে একা একা গান গায়। তারপর কিছুটা হলেও মনটা হালকা হয়। সে চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে গাইল আরও কয়েকটি লাইন। পথ ভুলে গেছি দূরের কুয়াশায়, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। মেয়েটার মিষ্টি কণ্ঠস্বরে চারপাশ মুখরিত হয়ে উঠেছে। বাতাসে উঠছে তার খোলা চুল, স্কার্টের সাদা ঘের, কালো টপসের উপর ঝুলছে সফেদ জর্জেট ওনা, যেটার একাংশ অবহেলায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। অথচ মেয়েটা সেদিকে কোনো ধ্যানমগ্ন নেই। সে তো এমন এক অন্য জগতে হারিয়ে গেছে। তবে মেয়েটিকে বেশিক্ষণ নিজের গানে মত্ত থাকতে না দিয়ে হঠাৎই ছাদের দরজা ধরম করে খুলে গেল। মৃদু আওয়াজে আলোর কণ্ঠের সাথে সাথে হাত জোড়াও থেমে গেল। রাহুল ভাইয়া, আপনি এখানে? অসময়ে মানুষটিকে সশরীরে এখানে দেখে কিছুটা অবাক হয় আলো, কারণ লোকটা কখনোই হুটহাট করে আসে না। কিন্তু আজ কেন জানি মানুষটাকে এলোমেলো দেখাচ্ছে। চুলগুলো কপালে লেপ্টে আছে, ঘমার্ত চেহারাটা লালচে, ইন করা শার্টের অর্ধেক অংশ বাইরে, দুটো বোতামা খোলা। সবসময় পরিপাটি থাকা মানুষটিকে আজ এমন ছন্নছাড়া রূপে দেখে ভরকালো মেয়েটা। ফের জানতে চাইল, আপনি ঠিক আছেন ভাইয়া? ঠিক নেই পাখি, একদম ঠিক নেই। রাহুল মেয়েটার দিকে এগিয়ে যেতে যেতে অস্থির গলায় বলে। আলো ভুরু কুঁচকে বলল, কেন, কি হয়েছে আপনার? সেটা তো তুমি বলবে। তোমার কি হয়েছে? মানে ঠিক বুঝলাম না। কেন করলে এমন? কেন ওই আধার খানকে ডিভোর্স দিলে না? কেন? আলোর কপাল কুঁচকে গেল। তাহলে কি তার বিয়ের কথা জানে এই লোকটা? হতে পারে। না হলে কি আর এসব জানতে পারতো? সে তপ্ত শ্বাস ছেড়ে গিটারটা দোলনায় রেখে উঠে দাঁড়ায়। তারপর শান্ত গলায় বলে, আমার নিজেরও এটার সঠিক উত্তর জানা নেই। সবসময় যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, দ্যাটস ইট। একটু থেমে পুনরায় বলল, কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ কারণ তুমি তো ওই লোকটাকে পছন্দ করো না, আর না তার সাথে সংসার করতে চাও। তাহলে কেন এমন পাগলামি করলে আলো? তুমি ওই লোকটার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো। ওই লোকটা সবসময় তোমাকে অপমান করে, কথা শোনায়, এগুলোই সহ্য করতে পারে না। সব কিছু জেনে শুনে তুমি কেন আবারও ওই নরকের মধ্যে পা রাখলে? ওই লোকটা কি কোনোভাবে তোমাকে ব্ল্যাকমেল করছে?
রাহুলের কথা শুনে আলো হতবাক হয়ে গেল। এই পাগল ছেলেটা এসব কি আবল তাবল বলছে? আদার স্যার ব্ল্যাকমেল করবে, তাও তাকে? হাস্যকর ব্যাপার। আই নো উনি আমায় লাইক করেন না। আমিও ওনার ওই গাম্ভীর্যকে পছন্দ করি না। ওনাকে দেখে কিছু না হলেও ওনার তেড়া মতে মেজাজ খারাপ হয়ে যায়। সবসময় তেড়া তেড়া কথা বলবে। ওনাকে একটা প্রশ্ন করেও শান্তি নেই। উল্টো আপনার মাথাটাই নষ্ট করে দেবে। মানছি মানুষটা একটু অদ্ভুত টাইপের, কিন্তু তাই বলে খারাপ নয়। আদার স্যার যথেষ্ট ভালো একজন মানুষ। আর আমার সাথে তেড়ামো অপমান করলেও কখনো হার্ট করেন না কিংবা খারাপ ব্যবহার করেনি। উনি তো আগে থেকেই আমায় দেখতে পারতেন না। আর আমিও ওনার পেছনে এই পর্যন্ত কম লাগেনি। বলতে গেলে আমার নিজের দোষেই মানুষটাকে শত্রু বানিয়েছিলাম। আর স্যার শুধু আমার সাথেই অমন করেন। এর বাইরে তো আর অন্য কোনো মেয়ের দিকে তাকানোর প্রয়োজন মনে করেন না। উনি আমাকে যতই অপছন্দ করুক, কিন্তু কখনো অবহেলা করেন না। বিপদের সময় সব সময় ওই অদ্ভুত লোকটাই নিজের ঢাল হয়ে সামনে পেয়েছি আমি। উনি একটু হলেও আমায় আগলে রেখেছেন, যত্ন করেছেন, শুধু নিজের মনটাই দিতে পারেন। শেষের কথাটা আস্তে বলে আড়ালে দীর্ঘশ্বাস চালো আলো। সে যতই মুখে লোকটাকে বকাবকি করুক না কেন, দিন শেষে ওই লোকটাকে তার এখন ভালো লাগে। তুমি আধার খানকে চাইলেও কিন্তু তোমাকে আধার খান একটুও চায় না। রাহুলের কথা শুনে আলো কিছু না বলে পাশ ঘুরে খোলা আকাশের দিকে তাকায়। যে মানুষটাকে পাবে না যেন তার বেঈমান মনটা সেই মানুষটাকে ব্যাহের মতো চেয়ে বসে আছে। এর থেকে কষ্টের আর কি আছে? আলো, আধার খানকে ডিভোর্স দাও, আমি সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। একথা শুনে আলো চট করে পিছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার ডিভোর্স নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? কারণ আমি তোমার ভালো চাই। কিন্তু আমি ডিভোর্স চাই না। কেন? ওনাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। আমি চাই না আধার স্যার অন্য কোনো মেয়ের হোক। তাই যেভাবে আছে ওভাবেই থাকতে চাই ভাইয়া। প্লিজ আপনি আর এই বিষয়ে কিছু বলবেন না। আমাকে আমার মতো থাকতে দিন। রাহুল এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, তুমি পাগল হয়ে গেছো? যে মানুষটা তোমায় বউ বলে মানে না, তুমি কিনা সেই মানুষটাকে যাচ্ছ? আর ইউ ম্যাড? আলোর এতক্ষণে সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মেয়েটা হঠাৎই চিল্লিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। আর এমনটা কেন হয়েছে জানেন? নিজের এই জঘন্য হৃদয়টার জন্য। ব্রেন বলে ওই লোকটা থেকে দূরে যেতে, আর কিন্তু এই বেইমান মন সেটাতে সায় দেয় না। আপনি ঠিকই বলেছেন, আমি সত্যিই উন্মাদ। তা না হলে কি এমন একটা শয়তানকে চাইতাম, যাকে আমি পছন্দ করি না, কিন্তু তাকেই আমি দিন শেষে অনুভব করি। ওই বাড়িতে যতদিন ছিলাম ততদিন ওই লোকটার পাষাণ বুকের মাঝে খামটি মেরেছিলাম, থেকেছি আমি। মাঝে মধ্যে নিচ থেকেই কাছে গিয়েছি, কারণ ওনার বুকে মাথা রাখলে সুখ সুখ মনে হতো আমার। তখন কেন জানি ওনাকে খুব আপন আপন লাগতো। হয়তো এটাই পবিত্র বিয়ের অদৃশ্য বাঁধন। আমি মানি বা না মানি, তবুও তো উনি আমার স্বামী। তাহলে কি করে পারতাম ওনাকে অন্য কারো হতে দেখতে? মেয়েরা আর যাই করুক, কখনো নিজের স্বামীর ভাগ দিতে পারে না। আমি জানি না আমার কি হয়েছে, আর কেনই বা এমন করছি। আমি শুধু জানি ওই আধার খান আমার না হলে অন্য কারো না। এক নাগারে কথাগুলো বলে এক ছুটে চলে গেল আলো। অন্যদিকে রাহুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার শূন্য দৃষ্টি দরজার দিকে। হঠাৎই সে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে উঠল, তুমি অজান্তেই ভালোবেসে ফেলেছো আধার। রাত গভীর, অথচ একজন যুবক এলোমেলোভাবে কার ড্রাইভ করে রাস্তায় ছুটে চলেছে। কিছু সময় অতিবাহিত হয়ে যাবার পর যুবকটি হঠাৎই ব্রেক কষল তার খুব চেনা পরিচিত এক জায়গায়। তারপর গাড়ি থেকে নেমে গিয়ে সামনে হাঁটতে শুরু করলো। কিছু দূর পথ এগিয়ে আসতে চোখের সামনে স্পষ্ট হলো এক লাইনে রাখা 4টে কবর। আধার লম্বা শ্বাস নিয়ে কাঁদছিল। প্রথমে কবরের পাশে দুহাঁটু ভেঙে বসলো। আজ তার ভীষণ মন খারাপ, তাই তো ছুটে এসেছে নিজের আপনজনদের কাছে। আধার ঠোঁট কামড়ে ডান হাতটি বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল কবর। তারপর ভাঙ্গা ভাঙ্গা গলায় অস্পষ্ট স্বরে ডেকে উঠল, আম্মু, আম্মু। বিপরীত পাশ থেকে কোনো সারা শব্দ এলো না, আর আসবেও না কখনো। আধার জোরে জোরে শ্বাস নিয়ে ফিসফিসিয়ে বলল, আজ তোমার ছেলের খুব মন খারাপ আম্মু, খুব। অথচ তুমি এসে জানতে চাইলে না কেন তোমার আদরের ছেলের মন খারাপ। ছোটবেলার মতো বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে সব দুঃখ কষ্ট এক নিমিষে গায়েব করে দিলে না। তুমি কি আমাকে ভুলে যাচ্ছ, নাকি এতদিন আসেনি তো অভিমান করেছ? আচ্ছা সরি, খুব খুব সরি আম্মু। প্লিজ তুমি রাগ অভিমান করে থেকো না।
এবার থেকে তোমার অবাধ্য সন্তান বাধ্য হওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আদার কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দ্বিতীয় কবরের কাছে গিয়ে বসে, তারপর হাত রেখে শান্ত গলায় বলে, আমার অদেখা ছোট্ট ভাই, কেমন আছিস? নিশ্চয় বড় ভাইকে মিস করিস। আমিও তোদেরকে ভীষণ মিস করি, কিন্তু আফসোস তোরা সবাই স্বার্থপরের মতো আমাকে একা রেখে পালিয়ে গেলি। আমি এমন একজন অভাগা ভাই যে নিজের ছোট্ট ভাইকে জীবন্ত অবস্থায় দেখতে পারিনি। পৃথিবীতে আসার আগে ওই নীল আকাশে মা ছেলে মিলে ওরাও দিলি, অথচ আমার কথা একটিবারের জন্য ভাবলি না। জানিস, মাঝে মধ্যে না আমার ভীষণ অভিমান হয় তোদের উপর। ইচ্ছে করে না এখানে এসে তোদের সাথে মনের কথাগুলো শেয়ার করতে, কিন্তু কি করব বল, আমি তো তোদের মতো স্বার্থপর নই। তাই বেহার নির্লজ্জের মতো সবসময় ছুটে আসি, নয়তো বুকের ভেতরটা হাঁসফাঁস করে, দম বন্ধ বন্ধ লাগে। আচ্ছা, তুই এখন ঘুমিয়ে থাক, আমি আর তোকে ডিস্টার্ব করবো না। আধার কথাগুলো বলে তৃতীয় কবরের কাছে যায়, তারপর সে একই ভঙ্গিতে বসে ধীর কণ্ঠে বলে, বোন আমার, ভাই তোকে অনেক মিস করে, বিশেষ করে তোর হাতের পুরো রুটিগুলোকে। একটু থেমে তার ছেলে সরে বলল, তুই আমার একজনের ভালোবাসলে বোন, যার জন্য আমি হারালাম নিজের একমাত্র কলিজার টুকরো বোনকে। আচ্ছা, তোর একটুও কি আমার কথা মনে হয়নি? একবারের জন্য ভাবিসনি তোকে হারিয়ে তোর ভাই ঠিক কতটা কষ্ট পাবে? মা ভাইকে হারানোর পর তো তুই ছিলিস আমার বেঁচে থাকার কারণ। এই ছোট্ট তোকে আঁকড়ে ধরে তো যুদ্ধ করে বেঁচেছিলাম, অথচ তুই কি করলি? হ্যাঁ, একটা বেইমানের জন্য নিজের ভাইয়ের ভালোবাসাকে তুচ্ছ করে পালিয়ে গেলে। আমার ভালোবাসার কাছেও কি জানোয়ারের ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ ছিল তোর কাছে? এই দেখ, এই হাত দুটো দিয়েই তোকে একটু একটু করে বড় করেছিলাম। তখন যদি জানতাম তুই অন্যের জন্য নিজের জীবন দিবি, তাহলে বিশ্বাস কর কখনো তোকে ভালোবাসতাম না। ফ্রম ভালোবেসে দিন শেষে কি পেলাম তোদের থেকে? শুধু এক বুক হাহাকার, আফসোস আর কষ্ট ছাড়া কিছুই না। তোকে রেখে যখন অস্ট্রেলিয়া যেতে হয়েছিল, তখন কষ্টে বুকটা ছিঁড়ে গেছে। আমি যেতে চাইনি তোকে ছাড়া, কিন্তু তোর বাপ আমাকে বাধ্য করেছে। আমি ওনার কাছে কি চেয়েছিলাম? শুধু চেয়েছি তোকে যেন একটু আঁকলে রাখে। আমি কয়েক বছর পরই তোকে আমার কাছে নিয়ে যাব, কারণ আমি জানতাম দাঁতেচান ছাড়া আর কেউই তোকে ভালোবাসত না। সব কিছু ঠিকই তো চলছিল, তাহলে কেন তুই মাঝখান থেকে হারিয়ে গেলে? ওই বেমানটাকে এত না ভালোবাসলেও পারতে বোন আমার, কারণ তুই দিন শেষে ভালোবেসে পেলি শুধু মৃত্যু, আর ওই ছেলে পেল সুখ। এমন ভালোবাসার কি খুব প্রয়োজন ছিল তোর? মোটেও ছিল না। তবুও তুই হেরে গেলে এক বেমানের মিথ্যে ভালোবাসার কাছে। অপর প্রান্তে রমণী নিশ্চুপ। আধার কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়, তারপর বিড়বিড় করে বলল, ভাই তোকে ভালোবাসে বনু, এখনো খুব ভালোবাসে। আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে চতুর্থ কবরের দিকে তাকিয়ে হিসিসে বলল, সবকিছু আপনার জন্য হয়েছে মিস্টার আশরাফ খান। আপনার জন্য আমার সুখের পরিবারটা এক ঝটকায় ধ্বংস হয়ে গেছে। আমি আধার কখনোই আপনাকে ক্ষমা করব না, কখনোই না। আধার ঘৃণায় মুখ সরিয়ে নিয়ে তার মায়ের কবরের পাশে গিয়ে বসলো। আজ রাতটা এখানেই থাকবে তার মায়ের কাছে। আধার আলতো করে কবরের উপর মাথা রাখলো, হয়তো অনুভব করার চেষ্টা করলো নিজের জন্মদাত্রীকে। ছেলেটা কেমন শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে ভাঙ্গা গলায় আওড়ালো, কতগুলো বছর হয়ে গেল তোমার বুকে মাথা রাখি না আম্মু। অতপর চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল, বাতাসের দাপটও বাড়ল। অথচ আধার আবেশে চোখ বুজে অনুভব করলো সে তার মায়ের বুকের মাঝখানে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎই তার শুকিয়ে যাওয়া ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, একই সাথে চোখের কান্নিস বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কে বলেছে সে এতিম? এই তো তার পুরো পরিবার রয়েছে এখানে, তার মা বাবা ভাই বোন সবাই আছে, অথচ সবাই থেকেও সে দিন শেষে পৃথিবীতে বড্ড একা। কারণ তার সুখের পরিবার বহু বছর আগেই তাকে ছেড়ে চলে গিয়েছে ওই দূর আকাশে। এখন হয়তো সেও নিজের জীবনের অন্তিম প্রহরের দিন গুনছে। ঘড়ির কাঁটায় সকাল 8টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুমে চিন্তিত মুখে পায়চারি করছেন সোবহান খান। সকাল সকাল ওনার এত চিন্তার কারণ হচ্ছে ওনারই বড় নাতি। সকালে ছেলেটাকে দেখতে না পেয়ে কল দেন, কিন্তু ফোন বন্ধ। তারপর দারোয়ানের থেকে জানতে পারেন আধার রাতেই পেরিয়েছে। এটা শোনার পর থেকে ওনার অশান্ত মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। এত সময় হয়ে গেল, অথচ ছেলেটা বাড়িতে ফেরার কোনো নামগন্ধ নেই। আজ আসুক খালি, তারপর আছে মতো বকে দিবেন। ছেলেটা দিন দিন ভীষণ অবাধ্য হচ্ছে। ওনার ভাবনার মাঝেই দরজার কলিং বেল বেজে উঠল। তিনি দ্রুত পায়ে সেই দিকে ছুটলেন। দরজা খুলে
কিছু কঠিন বাক্য বলার আগে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। চোখের সামনে কলিজার টুকরো নাতির ছন্নছাড়া রূপ দেখে বুকের ভেতরটা ধক করে উঠল। ছেলেটার পুরো শরীর ভেজা, কাদামাটিতে মাখামাখি অবস্থা প্রায়। চেহারা, চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে। ওনার বুঝতে একটু বাকি রইল না এই ছেলেটা সারা রাত কোথায় ছিল। মাঝরাতে বৃষ্টি এসেছিল আর ছেলেটা বাইরে থেকেছে। এটা ভাবতেও কষ্টে বুকটা ফেটে যাচ্ছে সোবহান খানের। তিনি এগিয়ে এসে ধরতে গেলেন, আধার বাধা দিয়ে বলল, হুম, আমি নোংরা দাদাজান। কে বলছে তুমি নোংরা? তুমি ভীষণ পবিত্র। নাতির কথায় ঘোর আপত্তি জানিয়ে সোবহান খান ছেলেটার শরীরে হাত রাখলেন। তারপর দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি ঠিকই ধরেছেন, জ্বরে পড়ে যাচ্ছে, অথচ ছেলেটা নির্বিকার। আধার জুতো খুলে পাশ কাটিয়ে এলোমেলো পায়ে হেঁটে দোতলায় উঠে গেল। সোবহান খান নাতির যাওয়ার পথে তাকিয়ে থেকে আবারও দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর পাঞ্জাবির পকেট হাতে ফোনটা বের করে পরিচিত ডাক্তারের কাছে কল দিলেন, কারণ এই সময়টাতে ছেলেটার জ্বরের সাথে সাথে মাইগ্রেনের তীব্র ব্যথাটাও ওঠে। ডক্টর এসে আধারকে চেক আপ করে কিছু মেডিসিন লিখে দেন। সেগুলো ড্রাইভারের হাত দিয়ে আনিয়ে নেন সোবহান খান। ছেলেটার জ্বর 105 ডিগ্রি এসেছে। তিনি চিন্তিত মুখে দোতলা থেকে নামার সময় খেয়াল করলেন তাহমিনা খান কোথাও যাওয়ার জন্য বেরিয়েছে। কোথাও যাচ্ছ ছোট বৌমা? শ্বশুরের কথাই থেমে যান তাহমিনা। পিছনে ফিরে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, জি বাবা, রাতের নানু বাড়িতে যাচ্ছি। ছেলে মেয়ে দুইটাই ওখানে আছে। বাবা বারবার করে যেতে বলেছে। এতগুলো বছর পর ছেলেটা দেশে ফিরেছে, এই জন্য ওখানে কিছুদিন থাকবে। আপনি চিন্তা করবেন না, আমরা জলদি ফিরে আসব। আর শেফালিকেও বলেছি যত দ্রুত সম্ভব গ্রাম থেকে যেন চলে আসে। আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। ছোট বৌমার কথা শুনে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লেন সোবহান খান। একদিকে বড় নাতিটা অসুস্থ, আর এরা মা ছেলেরা মিলে ঘোরাফেরা নিয়ে ব্যস্ত। তিনি কিছু বলতে চেয়েও বললেন না। যেখানে নিজ থেকে কিছু জানার প্রয়োজন মনে করেনি, সেখানে যেচে পড়ে কিছু বলার দরকার নেই। তাই তিনি কথা ঘুরিয়ে শান্ত গলায় বললেন, ঠিক আছে বৌমা, সাবধানে যেও। তাহমিনা খান বিদায় দিয়ে চলে যায়। একবারের জন্য বড় ছেলেটার খোঁজ নিলেন না, কারণ ওনার জানা মতে এই সময়টাতে আধার ভার্সিটিতে থাকে, আর উনি ঘরে থাকে খেয়ালও করেনি বাড়িতে ডাক্তারও এসেছিল। ভার্সিটিতে এসে আলোর কেন জানি ভালো লাগছে না। এর পিছনে হয়তো স্যারকে দেখতে না পাওয়ার কারণ রয়েছে। মানুষটা কখনো অহেতুক ছুটি কাটায় না, খুব বেশি প্রয়োজন হলে ছুটি নেয়, নয়তো উনি বেশ দায়িত্বশীল নিজের পেশার ওপর। কিন্তু আজ হঠাৎ এমন কি হলো যে বিনা নোটিশে ভার্সিটিতে এলেন না? গতকাল তো মানুষটাকে ভালোই দেখেছিল, তাহলে এক রাতের মধ্যে কি হলো? ধুর, সে কেন এসব ভাবছে? ওই বদলোকটা শুধু একদিন কেন 100 দিন না আসুক, এতে তার কি? আলো আকাশ পাতাল ভাবতে ভাবতে দোতলার করিডোর দিয়ে হেঁটে নিচে আসছে। তখন খেয়াল করলো তন্না স্যার ফোনে কথা বলতে বলতে যাচ্ছেন। সে পাশ কাটিয়ে যাওয়ার সময় লোকটার বলা কিছু বাক্য শুনে হঠাৎই থমকে গেল। নো দাদাজান, আপনি চিন্তা করবেন না একদম। আমি এই দিকের ব্যাপারটা সামলে নিয়েছি, আর ওর ক্লাসগুলো আমি নিয়েছি। আপনি আপনার নাতির খেয়াল রাখুন, এসব নিয়ে ভাবতে হবে না। ও যতদিন না সুস্থ হচ্ছে ততদিন না হয় আমি সব কিছু দেখে নেব। এই নিয়ে স্যারের সাথে কথা হয়েছে, উনি আধারের ছুটি মঞ্জুর করেছেন। অপর প্রান্ত থেকে কি বলল সেটা শুনতে পেল না আলো, তবে যেটুকু শুনতে পেয়েছে এতে বোঝা গেল লোকটা অসুস্থ, যার জন্য আজ আসতে পারেনি। আলো এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। এমনিতেই তার মনটা ভালো ছিল না, আর এখন আরও বিষাদে ভরে গেল। মন ভালো করার জন্যই ক্লাস মিস দিয়ে একা টই টই করে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছে। আলো ক্যাম্পাসে এসে ভাবলো স্যারকে একবার দেখতে যাবে। সামনে পা বাড়তে আবার পরক্ষণে কিছু একটা ভেবে থেমে গেল। যেখানে কেউ তাকে কিছু জানেনি সেখানে সে কেন যাবে? দাদা জানতো একটিবারের জন্য তাকে বলতে পারতো, অথচ মানুষটাও তাকে পর করে দিয়েছে। আলো জোরে দীর্ঘশ্বাস ছেড়ে উল্টো ঘুরে ভেতরে চলে গেল। যাবে না সে কাউকে দেখতে। ঘড়ি কাটা তখন দুপুর 12টার ঘরে। নিরিবিলি রান্নাঘরে একা দাঁড়িয়ে থেকে সোবহান খান টুকটুক করে রান্নার জোগাড় করছেন। ছেলেটা দুপুরের ওষুধ রয়েছে, এখনও জ্বর কমেনি, উল্টো ধীরে ধীরে বাড়ছে। ডক্টর বলেছেন সময়ের সাথে সাথে কমে যাবে, হয়তো একটু সময় লাগবে। এই ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আধারের এমন জ্বর প্রায়শই হয়। বৃদ্ধ মানুষ
একা একা সব কিছু কীভাবে সামলাবেন বুঝতে পারছেন না। একবার ভেবেছিলেন নাতবউকে আসতে বলবে, কিন্তু পরে বিপিকে বাঁধল। এমনিতেই তার জন্য মেয়েটার সুন্দর জীবনটা এলোমেলো হয়ে গেছে, সেখানে আবার শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে কী লাভ? ওই মেয়েটা যদি ভাবে তাকে শুধু বিপদের সময়ই প্রয়োজন হয়, তাছাড়া সে এই বাড়ির কেউই না। মেয়েটির মনে যেন কোনো রকম ভুল ধারণা না জন্মায়, সেজন্যই তিনি নাতির অসুস্থতার কথা বলেননি, কারণ তিনি ভয় পান নাতবউকে হারিয়ে ফেলার। তিনি মনে মনে খুব করে চান তার ছন্নছাড়া নাতির জীবনে ওই মেয়েটাই থাকুক। তিনি চাইলেই পারতেন সব অতীত মেয়েটাকে বলতে, কিন্তু তারপর কি হতো? মেয়েটা নিশ্চয়ই দয়া করে কিংবা খারাপ অতীত জেনে থেকে যেত, কিন্তু তিনি তো এমনটা চান না। শুধু চান আলো কিছু না জেনেও যেন আধারকে মন থেকে ভালোবেসে আগলে নেয়, নয়তো তার অদ্ভুত নাতিটা কখনোই ভালো হবে না। এসব ভেবে শব্দ করে নিঃশ্বাস ছাড়লেন সোভান খান। শরীর না চলেও নাতির জন্য এইটুকু কষ্ট করাই যায়, কারণ তার খুব আদরের নাতি যে। সবজিগুলো টুকরো টুকরো করে কাটার সময় দরজার কলিং বেল বেজে উঠল। এই অসময়ে আবার কে এলো? ভাবতে ভাবতেই ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলেন সোভান খান। না, নাতবো তুমি? চৌকাঠের বাইরে দাঁড়ানো মেয়েটাকে দেখে বিস্মিত হয়ে অস্পষ্ট সুরে বলে ওঠেন সোভান খান। আলো কপালের ঘাম মুছে আমতা আমতা করে বলল, এই রাস্তা দিয়ে বান্ধবীর বাড়িতে যাচ্ছি, তখন ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। সোভান খান চোখ জোড়া ছোট ছোট করে মেয়েটার চোখের দিকে তাকায়। এই মেয়েটা নিঘাত মিথ্যা কথা বলছে, কারণ তার জানা মতে এই রাস্তা দিয়ে কোনো বান্ধবীর বাড়িতে যাওয়া যায় না। অন্যদিকে দাদাজানকে নিজের দিকে এমন সন্দেহের চোখে তাকিয়ে থাকতে দেখে আলো কপাল চুলকিয়ে বলল, এখন কি বাইরেই দাঁড়িয়ে থাকবো? ভিতরে এসো। সোভান খান দরজা থেকে সরে গেলেন। আলো গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে আর চোখে আশেপাশে তাকায়, তারপর জিজ্ঞেস করে, সবাই কই দাদাজান? ছোট বৌমা তার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে গিয়েছে, আর শেফালি তার গ্রামের বাড়িতে। ছেলে মেয়ে মানে? আধার স্যারও গিয়েছে? তো উনি তোমায় একা রেখে যেতে পারলো? আধার নয়, রাত। আলোর কপাল কুচকে গেল। এই রাত বেটা আবার কে? পরক্ষণেই মনে পড়ল তার ছোট শাশুড়ির আরেকটা ছেলে রয়েছে, মানে নিজের ছেলে আর কি। তাই সে আর মাথা না ঘামিয়ে খোলা রান্নাঘরে উকি মেরে পড়ল। বাই এনি চান্স তুমি কি রান্না করছিলে? সোভান খান রান্নাঘরের দিকে যেতে যেতে ধীরে কণ্ঠে বললেন, ছেলেটা অসুস্থ আর দুপুরে ওষুধ রয়েছে। আলো একবার দোতলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওনার দাদাজান? গতকালই তো সুস্থ ছিলেন। জ্বর এসেছে আর মার্গিনের ব্যথা উঠেছে। একটু থেমে পুনরায় বলল, এসে ভালোই করেছো, এখন তোমার স্বামীর কাছে যাও। আলো কাঁধের ব্যাগ সোফার উপর রেখে ছুটে এসে বলল, তুমি তোমার নাতির কাছে গিয়ে বসো আর ওনার কপালে জলপট্টি দাও, আমি রান্না করছি। সমস্যা নেই নাতবো, আমি পারবো। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে 5 রকমের ঝাল ঝাল ভর্তা জলদি বানিয়ে ফেলো তো, সাথে ইলিশের লেজের ভর্তাও। ওনার যেহেতু জ্বর এসেছে, তাহলে মুখ তেতো হয়ে আছে। এমনিতেই তোমার নাতি সারাক্ষণ তেতো তেতো কথা বলে, আর এখন তো দ্বিগুণ বলবে। এই সময় ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেলে মজা লাগবে, মুখের রুচিও ফিরবে। সো তাড়াতাড়ি বানিয়ে ফেলো। নাতবইয়ের কথা শুনে সোভান খানের জল ঝুলে পড়ল। তিনি তো ভেবেছিলেন মাছ দিয়ে সবজি রান্না করবেন, কারণ তিনি রান্নাবান্না খুব বেশি জানেন না। আগে যা জানতো সেগুলো ভুলে বসেছে। তবুও নাতির কথা ভেবে এই রিস্কটা নিতে হয়েছে। অবশ্যই এটা আধার জানে না। যদি জানতো তাহলে কখনোই তাকে রান্নাঘরে আসতে দিত না। দরকার হলে অসুস্থ শরীর নিয়ে ও নিজেই সব করত। আলো মিটমিট করে হেসে একটা পাত্রে পানি ঢেলে ওটা দাদাজানের হাতে ধরিয়ে দিয়ে বলল, স্যারের কাছে যাও দাদাজান, আমি এই দিকটা দেখে নিচ্ছি। সোভান খান অপলক নয়নে মেয়েটার মাসুম মুখের দিকে তাকিয়ে থেকে চোখের পানি আড়াল করে চলে গেলেন। আর আলো কোমরে ওড়না বেঁধে দ্রুত রান্না করতে শুরু করে দিল। সে তখন যতই বলুক এখানে আসবে না, কিন্তু পরে ঘুরে ফিরে সেই এখানে এলো, কারণ তার মনটা দিন দিন বড়ই অবাধ্য হয়ে যাচ্ছে। কিছুতেই তার কথা শুনতে চাইছে না। ফলস্বরূপ না চাওয়া সত্ত্বেও সে এখন সশরীরে খান বাড়িতে উপস্থিত। নিজের উষ্ণ কপালের মাঝে শীতলতা টের পেয়ে আস্তে করে রক্তিম চকজোড়া মেলে তাকায় আধার। সোভান খান নাতির পাশে বসে থেকে কপালে জলপট্টি দিয়ে দিয়েছেন। আধার কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো। সবসময় এমন কেন করো দাদু ভাই? নিজের উপর কি তোমার কি একটু মায়া দয়া নেই?
আধার ছাদের দিকে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলল, দয়াময় আছে বলে এখন এই আমিটার অস্তিত্ব পৃথিবীতে রয়েছে, নয়তো কবেই। চুপ চুপ করো, এমন অলক্ষণী কথা কখনো কইবা না। তুমি দীর্ঘজীবী হোক আর আমার সমস্ত আয়ু তোমার হোক। নাতির কথার বিপরীতে কঠোর গলায় প্রতিবাদ করলেন সোবহান খান। আদার আনমনে হেসে চোখ বুজে নিল। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার। সোবহান খান আর কিছু না বলে চুপচাপ নিজের কাজ করতে লাগলেন। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। পুরো রুমের পিনপতন নীরবতাকে ভেঙে দিয়ে একজোড়া নূপুরের রিনঝিন শব্দ ভেসে এলো। মৃদু শব্দ কর্ণধারে পৌঁছাতে চট করে চোখ মেলে তাকায় আধার। কোনোভাবে কি ওই তেরা মেয়েটা এখানে এসেছে? কিন্তু ও এখানে কিভাবে আসবে? তাহলে কি সে ভুল অনুভব করছে? হয়তো। আধার নিজের ভাবনাকে ভুল ভাবলো, কিন্তু পরক্ষণেই তার অনুভবকে সত্যি প্রমাণিত করে দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আলো। আধার কপাল কুঁচকে মেয়েটার লালচে চেহারার দিকে তাকায়। জ্বরে ঘরে ভুল দেখছে ভেবে নজর সরিয়ে চোখ বুজে নিল, কারণ ওই মেয়েটাকে এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। স্যারকে খাবার আর ওষুধ খাইয়ে দাও দাদাজান, আমি গোসল নিয়ে তারপর আসি, গরমে অবস্থা খারাপ। আলো বিছানার পাশে থাকা টি টেবিলের উপর প্লেট রাখতে রাখতে কথাগুলো বলে। মেয়েটার কণ্ঠস্বর শুনে আধার আবারও চোখ মেলে তাকায়। তখনই মেয়েটার সাথে চোখাচুকি হয়ে যায়। তবে আলো বেশিক্ষণ না তাকিয়ে থেকে ওখান থেকে সরে গেল। আধার উঠে আদশা হয়ে বসে। হেডবোর্ডে হেলান দিয়ে কপাল কুচকে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আলো আলমারির সামনে এসে থম মেরে দাঁড়িয়ে থাকলো। এখান থেকে বাপের বাড়িতে যাওয়ার সময় সব কিছু নিয়ে যায়নি। তার অর্ধেক জিনিসপত্র এখানে থাকার কথা। সে শুধু নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছিল, বাকিটা এখানেই রেখে গিয়েছে। কিন্তু এখন সেগুলো আদৌ আছে কিনা বুঝতে পারছে না, কারণ তাদের ডিভোর্স হওয়ার কথা ছিল। সেখানে তার জিনিসপত্র রাখার তো কোনো কারণই নেই। তবুও সে একরাশ দ্বিধা নিয়ে আস্তে করে আলমারি খুলল। উদ্দেশ্য ছিল নিজের পোশাক না পাইলে আজ ইচ্ছে মতো ধুয়ে দিবে স্যারকে। কিন্তু তার আশায় এক বালতি জল পড়ে গেল, কারণ তার সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে যেমনভাবে সে রেখে গিয়েছিল। আলো চুপচাপ নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঘামে ভেজা শরীরটা চিটচিট করছে। ও এখানে কই থেকে উদয় হলো? যেখান থেকে উদয় হোক তাতে তোমার কি? সোবহান খান ভর্তা দিয়ে ভাত মাখতে মাখতে জবাব দিল। আধার চোখ মুখ কুঁচকে ফেলল। তার তেরামি করা ঠিক আছে, কিন্তু অন্য কেউ তার সাথে তেরামি করুক সেটা সে মোটেও পছন্দ করে না। ওই যে কথায় আছে না, নিজের বেলা 16 আনা আর পরের বেলায় 4 আনা, ঠিক তেমন আধার খানও। তুমি ওকে আমার অসুস্থতার কথা বলেছ? না। মিথ্যে বলবে না দাদাজান। আমি কোন দুঃখে মিথ্যে বলবো? আশ্চর্য। তাহলে মেয়েটা এখানে কি করছে? আমাকে মিস করছিল তাই এসেছে। আধার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে আর কিছু বলল না। সোবহান খান ভাতের লোকমা তুলে ধরেন নাতির মুখের সামনে। আধার বিড়বিড় করে বলে, আমাকে দেখে বাচ্চা মনে হচ্ছে তোমার? সোবহান খান হেসে বলেন, দামড়া ছেলে হলো, তুমি সবসময় আমার কাছে ছোট বাচ্চাই থাকবে।